আজকে আমরা বলবো ইংলিশ গ্রামারের একটা পোর্শন নিয়ে। এটা মূলত কোনো ক্লাসের আমি সীমাবদ্ধ রাখছি না। এটা তোমরা যে ক্লাসের, এটা সবাই তোমরা দেখতে পারো। ঠিক আছে? এটা মূলতভাবে ক্লাস 11-এর ভিডিও সিরিজেরই পার্ট, তবে এটা তোমরা সবাই দেখতে পারো। ঠিক আছে? আমি একদম প্রাথমিক থেকে শুরু করব, যাতে যাদের গ্রামার নিয়ে সেরকম জ্ঞান নেই, যাতে যারা প্রথম থেকে গ্রামারটাকে শুরু করতে চাইছে তারাও এটা বুঝতে পারে। ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বলে টেন্সটাকে আমরা শুরু করি। আচ্ছা, টেন্স মানে প্রথমে বাংলায় বুঝে নিই টেন্সটা আসলে কি। ঠিক আছে? টেন্সটাকে যদি আমরা বাংলায় বলি, টেন্স হলো ক্রিয়ার কাল। ঠিক আছে? এবার মনে করো আমরা যে কথা বলার সময় বিভিন্ন সময়ের প্রেক্ষিতে কথা বলি, তো যেটা আমরা সবসময় বলে থাকি অতীত। আমরা যে ক্রিয়ার কাল, ঠিক আছে, ক্রিয়ার কালকে আমরা কভাবে ভাগ করতে পারি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা যেরকম অতীতের নিয়ে কথা বলি, বর্তমানে কথা বলি, ভবিষ্যৎ নিয়ে কথা বলি। অর্থাৎ ভবিষ্যতে আমরা অতীতে যা ঘটে গেছে তাই নিয়ে কথা বলি, বর্তমানে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটতে পারে। ভবিষ্যৎটা হলো মূলত যা ঘটতে পারে। ঠিক আছে? এবার এই যে ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কালের ভিত্তিতে এই যে ক্রিয়ার কালের ভিত্তিতে আমরা টেন্সকে মূলতভাবে তিনটে ভাগে বিভক্ত করতে পারি, যেটা আমি এই সবই বললাম, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। ইংরাজি কথা এটা কি? ইংরাজি কথা এটি হলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ভাগটা করি। প্রেজেন্ট, এবার আমরা আবার এই যে প্রত্যেকটা কাল লিখলাম, অর্থাৎ বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই তিনটে কালটাকেও আবার আমরা চার ভাগে মূলতভাবে ভাগ করতে পারি। ঠিক আছে? প্রথম কি? প্রথম হচ্ছে একটা বলতে পারি, প্রেজেন্ট টেন্সটাকে ধরি আমি, মনে করো যদি বলি সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? আমরা ভাগগুলো লিখে ফেলি। এবার আমরা প্রত্যেকটা যে ভাগ লিখলাম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট বা ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রথমে আমরা এই প্রত্যেকটা ভাগের রূপটা সম্বন্ধে প্রথমে আমরা জানব। ঠিক আছে? প্রথমে আমরা আগে তোমরা, আমি লিখবো কিছুক্ষণের মধ্যে, প্রথমে আগে বলে দিই যে কীভাবে আমরা রূপটাকে সাজাবো। ঠিক আছে? আমরা প্রথমেই যে কোনো একটা ভার্বকে আমরা এখানে ধরে নেব। ঠিক আছে? যে কোনো ভার্ব তোমরা ধরতে পারো। আমরা যেরকম এক্ষেত্রে আমরা মূলতভাবে একটা সহজ ভার্বকেই ধরি। মনে করো যদি আমরা গো ভার্বকে ধরি, ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে যদি আমরা তার ভিত্তিতে ভাগ করি, এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট পার্সন মানে হলো প্রথম পুরুষ। ঠিক আছে? প্রথম পুরুষে কি আমরা লিখতে পারি? প্রথম পুরুষ আমরা লিখতে পারি আই গো, এবং এটা হচ্ছে প্রথম পুরুষের এক বচন। ঠিক আছে? শুধু আমি একমাত্র প্রথম পুরুষের এক বচন। এবার প্রথম পুরুষের যখন আমরা বহু বচনে যাব, তখন এটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে আমরা। ঠিক আছে? আমি যাই, আমরা যাই। ঠিক আছে? এবার ওই ক্ষেত্রে কী হবে? ও ক্ষেত্রে হবে উই গো। এবার আমরা যদি সেকেন্ড পার্সনে চলে যাই, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কী হবে? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হবে ইউ গো, আর হবে হচ্ছে ওখানেও হবে বহু বচনের ক্ষেত্রেও হবে ইউ গো।
এখানে দুক্ষেত্রেই দেখবে, লক্ষ্য করবে যে আমি দুক্ষেত্রেই বললাম ইউ গো আর ইউ গো, অর্থাৎ এক্ষেত্রে প্রথমে একবচনের ক্ষেত্রে হবে হচ্ছে তুমি যাও, এবং বহুবচনের ক্ষেত্রে হবে তোমরা যাও। যদি আমরা তৃতীয় বচনের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা যখনই কোনো কিছু লিখব তখন এই যে ভার্ব গো বা যে ভার্বই তোমরা ভবিষ্যতে ধরবে বা তোমরা যে ভার্ব নিয়েই কাজ করবে, সেক্ষেত্রে সব ক্ষেত্রেই মূলতভাবে এস বা ইএস যোগ হবে। যেমন গো ভার্বের ক্ষেত্রে এক্ষেত্রে ইএস যুক্ত হবে, ঠিক আছে। আবার তুমি এবার যেরকম প্লের ক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত হবে। এবার যেভাবে এই প্রত্যেকটা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে করে আমাদের যেতে হবে। এটা কিন্তু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। যাই এটা বহুবচন হয়ে যাবে, তখনই হয়ে যাবে মনে করো দে গো, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু এস বা ইএস যুক্ত করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব না। এটা আমি কি বললাম, এটা আমরা বললাম মূলতভাবে যে কি রূপ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি রূপটা আমরা পাই মূলতভাবে। এবার তোমাদের ক্ষেত্রে তো এইভাবে আসবে না যে আই ড্যাশ ইন দ্য মর্নিং, এরকমভাবে তো তোমাদের আসবে না। তোমাদের একটা সাইডে ভার্ব লেখা থাকবে এবং তোমাদের সেটা বুঝতে হবে যে সেইখানে তুমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বসাবে না